আসসালামু আলাইকুম। আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1 সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। তো দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে পুকুর খননের মাটির কাজ। অর্থাৎ পুকুর আমরা যে সমতল ভূমিতে খনন করি, তো সেই ভূমিতে আমাদের মাটি খনন করতে হয়। তো সেই মাটি খনন করতে হলে আমাদের কিছু কস্ট লাগবে, অর্থাৎ মাটি খননের হিসাবটা করে সেই কস্ট নিরূপণ করতে হবে। তো সেই কাজটা আমরা আজকে করব। তো আমাদের আজকের বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে পুকুর খননে মাটির কাজ, অর্থাৎ কি পরিমাণ মাটির কাজ হচ্ছে সেটা বের করব। এখন প্রথম কথা হলো, মাটির কাজ আমরা কোন এককে বের করব, অর্থাৎ আমরা যে মাটি খনন করব পুকুরটা কাটার জন্য, সেটার জন্য আমরা মাটি খননের হিসাবটা কিভাবে করব। তো দেখো, পুকুর যখন আমরা খনন করি তখন একটা দৈর্ঘ্য বরাবর খনন করি এবং একটা প্রস্থ বরাবর খনন করি, এবং সেই পুকুরটার একটা গভীরতা থাকে। তার মানে আমরা যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং সেই গভীরতাটাকে গুণ দিই, তাহলে সেটা কিন্তু আমরা ওই পুকুরের কতটুকু মাটি কাটা হচ্ছে সেই মাটি কাটার আয়তনটা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ একটা পুকুরের 3টা ডাইমেনশন, সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা। এই 3টা গুণ দিলে কিন্তু এটা ওই পুকুরের আয়তন চলে আসবে, অর্থাৎ কতটুকু পরিমাণ মাটি কাটা হচ্ছে সেই মাটি কাটার আয়তন কিন্তু চলে আসবে। তাহলে এই আয়তনটা ঘন মিটারে হতে পারে বা ঘন ফিটে হতে পারে, হোয়াটএভার। অর্থাৎ এটা যদি মিটারে থাকে বা এটা যদি মিটারে থাকে, এটা যদি মিটারে থাকে, অর্থাৎ সবগুলো মানকে যদি আমরা মিটারে প্রকাশ করি, তখন এই আয়তনটা আসবে হচ্ছে ঘন মিটারে। একইভাবে এই মাপগুলো যদি ফিটে থাকে, এটা যদি ফিটে এবং এটাও যদি ফিটে থাকে, তখন এই 3টা মাপ গুণ দিলে আমরা সেই আয়তনটা ঘন ফিটে পাবো বা সিএফটিতে পাবো। অর্থাৎ ঘন ফিট আর সিএফটি একই কথা। সিএফটি মানে হচ্ছে কিউবিক ফিট, আর ফিট কিউব মানে হচ্ছে সেটাও কিউবিক ফিট, অর্থাৎ সিএফটি আর ফিট কিউব একই কথা, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমরা তাহলে একটা প্রাথমিক ধারণা পাইলাম যে পুকুর খনন করতে হলে যে আমরা মাটি কাটবো, সেই মাটি কাটার হিসাব করার জন্য কোন পদ্ধতিতে হিসাব করব। অর্থাৎ আমরা কি বর্গ মিটারে হিসাব করব নাকি ঘন মিটারে হিসাব করব। তাহলে এখানে পরিষ্কারভাবে বলে রাখি যে মাটি কাটার কাজের সময়, বিশেষ করে পুকুরের ক্ষেত্রে বা রোডের ক্ষেত্রে, যখন মাটি খননের পরিমাণ বের করতে চাবো, তখন কিন্তু সেটা ঘন মিটারে, অর্থাৎ আয়তনে ঘন মিটার এবং ঘন ফিটে বের করতে হবে। তো তাহলে প্রাথমিকভাবে আমরা জেনে নিলাম যে পুকুর খননে মাটির কাজ করতে হলে সেটা আয়তনে, অর্থাৎ ঘন মিটারে এবং ঘন ফিটে বের করতে হবে। এখন সেই প্রসিডিউরগুলো আসলে কি কি। তো প্রথমে আমরা একটা পুকুরের প্ল্যান দেখে নিব। এখানে দেখো, আমি একটা পুকুরের প্ল্যান আঁকছি। প্ল্যান মানে হচ্ছে উপরি দৃশ্য, অর্থাৎ উপর থেকে দেখলে যে দৃশ্যটা দেখা যাবে সেটাই হচ্ছে প্ল্যান। তাহলে এটা যদি একটা পুকুরের প্ল্যান হয়, তাহলে দেখো যে পুকুরের, তোমরা নিশ্চয়ই সবাই পুকুর দেখছো, তো পুকুর যখন উপর থেকে দেখো তখন কি মনে হয় যে উপরের যে চারিপাশটা, অর্থাৎ চারি পার্ট যেটা, সেটা কিন্তু একটু চওড়া বেশি হয় নিচ থেকে, অর্থাৎ নিচ থেকে একটু চওড়া এক্সপ্যান্ড হতে হতে উপরে আসে। তার মানে নিচের যে আয়তক্ষেত্রটা সেটা কিন্তু উপরের থেকে কম হয়। তো সেক্ষেত্রে দেখো, এটা ধরে নাও হচ্ছে নিচে যেটা, অর্থাৎ নিচে যে ভিউটা দেখতে পাবা, অর্থাৎ একদম পুকুরের তলদেশে যে ভিউটা দেখতে পাবা সেটা হচ্ছে এইটা, এবং পুকুরের উপরের যে ভিউটা দেখতে পাবা সেটা হচ্ছে এই ভিউটা, অর্থাৎ চারিপাশের যে বড় ভিউটা আছে। তো দেখো, পুকুরটা যখন কাটা হয় তোমরা নিশ্চয়ই দেখছো যে একটা ঢাল বরাবর পুকুরটা আস্তে আস্তে নিচের দিকে ছোট হইতে থাকে। অর্থাৎ এই যে একটা ঢাল বরাবর পুকুরটা, এই পাড়টা নিচের দিকে একদম তলদেশটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এই জিনিসটাকে, অর্থাৎ উপরের দৃশ্য এবং নিচের দৃশ্য এবং এই যে পার্শ্ব ঢাল দেখিয়ে যে চিত্রটা অঙ্কন করা হয়, সেটাই হচ্ছে একটা পুকুরের প্ল্যান। তাহলে আমি আগেই বললাম প্ল্যান কি। প্ল্যান হচ্ছে কোনো কিছুর, সেটা পুকুর হইতে পারে, কোনো বিল্ডিং হইতে পারে, কোনো রোড হইতে পারে, তো সেটার উপর থেকে যে ভিউটা দেখা যাবে সেই ভিউটাই হচ্ছে প্ল্যান। এখন এটা যদি একটা পুকুরের প্ল্যান হয়, তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার একটা ধারণা নাও যে এই যে পুকুরের এই চারিপাশটা, এটা হচ্ছে পাড় বরাবর মাপ, এবং এই চারিপাশটা এটা হচ্ছে তলদেশ বরাবর যে মাপটা থাকবে, এবং এইটা হচ্ছে পুকুরের উপর থেকে নিচ বরাবর আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। তো সংকুচিত হওয়ার জন্য একটা পার্শ্ব ঢাল হবে, অর্থাৎ একটা ঢাল বরাবর
সে ছোট হয়ে যাবে, সেই ঢালটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি লম্বালম্বি একটা সেকশন আঁকবো, এলিভেশন আঁকবো। এলিভেশন মানে হচ্ছে লম্বালম্বি কোনো দৃশ্য, অর্থাৎ এটা যদি লম্বালম্বি আমি কেটে ফেলি, দেখো পুকুরের কোনো লম্বালম্বি একটা ফালি কেটে ফেলো, পুকুর একটু কল্পনা করো সবাই, একটু চোখ বন্ধ করে পুকুরটা কল্পনা করে নাও। এরপরে দেখো পুকুরটার মাঝখান বরাবর একটা ফালি কেটে নাও, তাহলে মাঝখান বরাবর একটা ফালি কেটে নিলে তুমি ঠিক এরকম দেখতে পাবা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে পুকুরের উপরিদেশ, অর্থাৎ উপরের যে দৈর্ঘ্যটা লম্বালম্বি বরাবর কাটছো, তাহলে লম্বালম্বি যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে উপরেরটা, আর এটা হচ্ছে তলদেশ বরাবর কিছুটা কম থাকবে, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। তো তলদেশ কিন্তু উপরের দেশের থেকে কম হয়, তো সুতরাং এটা হচ্ছে তলদেশ, তার মানে তলদেশের লম্বা এটা, আর এটা হচ্ছে উপরিদেশের লম্বা। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে পুকুরের যে কোনো একটা মাঝখান বরাবর একটা ফালি যদি কেটে নেওয়া হয় তাহলে এটাকে বলা হয় যে এলিভেশন। ঠিক আছে, তো এই এলিভেশনটা এটা আমি বলতেছি যে লম্বালম্বি প্রস্থচ্ছেদ। তাহলে যেহেতু লম্বালম্বি বরাবর কাটছো, এই বরাবর কাটছো, তাহলে এটাকে বলা হবে লম্বালম্বি প্রস্থচ্ছেদ। ঠিক একইভাবে তোমরা যদি আড়াআড়ি কাটো, অর্থাৎ প্রস্থ বরাবর যদি একটা ফালি কেটে নাও, তাহলে ঠিক একই রকম দেখা যাবে, অর্থাৎ প্রস্থ বরাবর একটা দৈর্ঘ্য দেখা যাবে এবং প্রস্থ বরাবর নিচে একটা প্রস্থ থাকবে, তার মানে প্রস্থ বরাবর যদি কাটো ঠিক একই রকম একটা দৃশ্য পাওয়া যাবে। তোমরা একটু চোখ বন্ধ করে, যদি বুঝতে না পারো একটু চোখ বন্ধ করে এটা ধারণা করো, তাহলেই বুঝতে পারবা। তাহলে একটা ঢাল বরাবর নিচে দৈর্ঘ্যটা কমে গেছে, দেখছো, এইটাকে বলা হচ্ছে ঢাল। অর্থাৎ পুকুরে তোমরা যখন নামছো তখন একটা ঢাল বরাবর কিন্তু নামতে হয়। অর্থাৎ দেখো কোনো পুকুর যদি সরাসরি লম্বালম্বি কাটা হয়, কোনো ঢাল যদি না রাখা হয়, তাহলে কিন্তু সেই পাড়টা থাকবে না, অর্থাৎ পাড়টা ভেঙে যাবে বা পাড়টা দীর্ঘস্থায়ী হবে না, এর জন্য একটা ঢাল বরাবর পুকুরটা খনন করতে হয়। তো এইটাকেই বলা হচ্ছে সেই ঢাল। এখন আমরা তো দেখে নিলাম যে পুকুরের প্ল্যানটা এরকম হয়, লম্বালম্বি প্রস্থচ্ছেদটা এরকম হয়, এটা হচ্ছে আড়াআড়ি প্রস্থচ্ছেদ, আড়াআড়ি প্রস্থচ্ছেদ। আচ্ছা, এখন আমাদের মেইন কাজটা কি, আসলে মেইন ফোকাসটা হচ্ছে মাটির কাজ বের করব, অর্থাৎ এই পুকুরটা খনন করতে হলে কি পরিমাণ মাটি কাটতে হবে সেটা আয়তনে বের করব। তো সেক্ষেত্রে দেখো আমি যদি বলি যে এটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য, ওকে, এটা পুকুরের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে পুকুরের প্রস্থ। অর্থাৎ একটা পুকুর যখন তুমি দেখবা তখন একটা দৈর্ঘ্য, একটা লাইন বরাবর তুমি দৈর্ঘ্য দেখতে পাবা এবং অপর ডাইমেনশনে যে লাইনটা থাকবে সেটা হচ্ছে প্রস্থ দেখতে পাবা। তো এই দৈর্ঘ্যটাকে আমি যদি এল দ্বারা প্রকাশ করি এবং এই প্রস্থটাকে যদি বি দ্বারা প্রকাশ করি, এবং এই পুকুরটার একটা গভীরতা আছে, ধরো উপরের পাড় থেকে একদম নিচের তলদেশ পর্যন্ত যে দূরত্বটা থাকে সেটা হচ্ছে বলা হয় পুকুরের গভীরতা। তাহলে সেই পুকুরের গভীরতা যদি ডি হয়, তাহলে কিন্তু আমরা পুকুরের মাটির কাজ, অর্থাৎ পুকুর কতটুকু খনন করা হয়েছে ততটুকু কিন্তু বের করতে পারবো। কিভাবে, দেখো যে এটা কিন্তু হচ্ছে এল, অর্থাৎ পুকুরের দৈর্ঘ্য আছে, এটা কিন্তু প্রস্থ আছে এবং পুকুরের গভীরতাও কিন্তু আছে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ যদি গভীরতা করি তাহলে কিন্তু সেই পুকুরের মাটি খননের আয়তনটা পেয়ে যাব। কিন্তু সরাসরি যদি এইটুকু করে ফেলি, অর্থাৎ এই মানটা এবং এই মানটা এবং এই ডি যদি গুণ করি, তাহলে কিন্তু আমাদের এক্স্যাক্ট মান আসবে না। এখন কিভাবে আমরা এক্স্যাক্ট মান আসবো সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই পুকুরের মাটির কাজের যে হিসাবটা, সেই হিসাবটা করার জন্য আমরা কিছু সূত্র দিয়ে হিসাব করব। তো সেই সূত্রগুলো, তিনটা সূত্রের মাধ্যমে আমরা পুকুরের হিসাবটা করি, মাটির কাজের হিসাবটা তিনটা সূত্রের মাধ্যমে করি নর্মালি। সেটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ, মধ্যপ্রস্থচ্ছেদ, এরপর হচ্ছে গড় প্রস্থচ্ছেদ, আরেকটা হচ্ছে প্রিজোমেউডাল।
এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা একটা পুকুরের মাটির কাজের পরিমাণ বের করতে পারি। তো প্রথমেই মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রের মাধ্যমে কিভাবে বের করব একটা পুকুরের মাটির কাজের পরিমাণ সেটা একটু দেখে নিব। তো তাহলে দেখো এখানে কিন্তু আমার পুকুরের সব আছে, প্ল্যান আছে, লম্বালম্বী প্রস্থচ্ছেদ আছে, আড়াআড়ি প্রস্থচ্ছেদ আছে। তাহলে দেখো এই লম্বালম্বী প্রস্থচ্ছেদের জন্য আমার এখানে এটা এই উপরের দৈর্ঘ্যটাকে আমি এল বলতে পারি এবং নিচের দৈর্ঘ্যটাকে আমি ছোট এল বলতে পারি বা এল প্রাইম বলতে পারি। আচ্ছা, এখানে আমি এল প্রাইম দিব, এল প্রাইম। আবার একইভাবে আমি যদি এটা আড়াআড়ি প্রস্থচ্ছেদ হয় অর্থাৎ প্রস্থ বরাবর যদি হয় তাহলে উপরেরটাকে আমি বি বলবো, যেহেতু এটাকে বি বলছি তাহলে এটা ছিল উপরের এবং এটা হচ্ছে নিচের। তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি এই চিত্রটা আঁকছি কই থেকে, দেখো উপরে যদি আমি এইটুকু মুছে দিই, এইটুকু যদি মুছে দিই তাহলে কিন্তু তোমরা এই রকম একটা চিত্রই দেখতে পাচ্ছ। অর্থাৎ উপরে এটা একটা দৈর্ঘ্য ছিল এবং এই বরাবর ঢাল ছিল এবং এটা হচ্ছে নিচের যে দৈর্ঘ্য, অর্থাৎ নিচের অংশের একটা দৈর্ঘ্য আছে এবং উপরের অংশের একটা দৈর্ঘ্য আছে এবং সেখানে একটা ঢাল আছে। ঠিক আছে, তাহলে এই চিত্রটাই হচ্ছে এটা। আবার ঠিক আড়াআড়ি যে চিত্রটা ছিল এরকম, এই চিত্রটা, এই আড়াআড়ি চিত্রটা মানে হচ্ছে বি বরাবর যে চিত্রটা ছিল, তাহলে এটাই হচ্ছে আড়াআড়ি প্রস্থচ্ছেদ। অর্থাৎ একটা ফালি কেটে নিছি, তাহলে এই অংশটাই হচ্ছে এটা। তাহলে উপরেরটাকে যদি বি বলা হয় তাহলে এটা হচ্ছে উপরের প্রস্থ, তাহলে ঠিক নিচের প্রস্থটা কি হবে, এটা আমি বি প্রাইম দ্বারা প্রকাশ করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, সরাসরি যদি আমি এল গুণ বি গুণ ডি করি, এল গুণ বি গুণ ডি এটা করি তাহলে কিন্তু এই ঢাল বরাবর যে মাটিটা থেকে যাচ্ছে সেই অংশটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না। অর্থাৎ টোটাল খাড়াখাড়ি যে গভীরতা বরাবর যে মাটি কাটা হলো টোটাল সেই মাটির আয়তনটা বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে ঢাল রাখছি অর্থাৎ ঢালে তো আর মাটি কাটছি না, সেই অংশটাকে কিন্তু ইগনোর করে যাচ্ছি। তো সুতরাং সঠিক মান পাওয়ার জন্য আমরা এরকম তিনটা সূত্র ব্যবহার করব। তো সেই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা সলিউশনগুলো করব সেটা একটু এখন খেয়াল করো। তো প্রথমে হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ। তো মধ্যপ্রস্থচ্ছেদের জন্য আমরা একটা পুকুরের মাটির কাজের আয়তন বের করব। সেই আয়তনটাকে যদি ভি বলি, অর্থাৎ টোটাল কতটুকু মাটি কাটা হলো সেই আয়তনটা যদি ভি বলি তাহলে সেই ভি হচ্ছে এ এম ইন্টু গভীরতা। একটু খেয়াল করো এখানে এ এম হচ্ছে গড় ক্ষেত্রফল বা মধ্যচ্ছেদের ক্ষেত্রফল। আমি এটা একটু এভাবে লিখি, মধ্যচ্ছেদের ক্ষেত্রফল। এখন মধ্যচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কি দেখো, উপরে যতটুকু মাটি কাটা হবে নিচে কিন্তু সেই পরিমাণ মাটি কাটা হবে না। অর্থাৎ উপরে যতটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মাটি কাটা হচ্ছে নিচে কিন্তু সেই দৈর্ঘ্য এবং প্রস্থটা কমে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে এরকম একটা কাজ করতে পারি যে উপরে মাটি কাটা হলো নিচেও মাটি কাটা হচ্ছে কিন্তু নিচে কম উপরে বেশি, তাহলে এর এই মাঝামাঝি বরাবর একটা ক্ষেত্রফল নিব। তাহলে এর মাঝামাঝি বরাবর যদি ক্ষেত্রফল নিই তাহলে উপরের এবং নিচের অর্ধেক হয়ে যাচ্ছে। তো সেটাকেই বলা হচ্ছে মধ্যচ্ছেদের ক্ষেত্রফল এবং সেটাকে ডিনোট করা হয় এ এম দ্বারা। এখন এই এ এমটা কীভাবে বের করব সেটা একটু খেয়াল করো। এ এমটা বের করার জন্য প্রথমে হচ্ছে দৈর্ঘ্যের গড় করতে হবে এবং প্রস্থের গড় করতে হবে। এ এম যদি বের করতে হয় তাহলে দৈর্ঘ্যের গড় গুণ প্রস্থের গড়, অর্থাৎ ক্ষেত্রফল মানে হচ্ছে দুইটা ডাইমেনশনের গুণফল। দুইটা ডাইমেনশন কে কে, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা সবাই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এখানে যে টার্মটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে মধ্যচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ মধ্যভাগের যে ক্ষেত্রফলটা সেটা। তো মধ্যভাগের ক্ষেত্রফল বের করতে হলে এখানে খেয়াল করো, এটা হচ্ছে মধ্যভাগের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে টোটালটা হচ্ছে উপরিভাগের দৈর্ঘ্য আর নিচেরটা হচ্ছে নিচের দৈর্ঘ্য। একইভাবে এই উপরেরটা হচ্ছে উপরিভাগের প্রস্থ, নিচেরটা হচ্ছে নিচের প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের গড় যদি করি এবং প্রস্থের গড় যদি করি এবং সেটা যদি গুণ দিই তাহলে মধ্যভাগের ক্ষেত্রফল পাবো। সেই মধ্যভাগের ক্ষেত্রফলই হচ্ছে এ এম। তাহলে আমাদের কি কাজ করতে হবে যে এই দৈর্ঘ্যের
গড় করব, তাহলে গড় দৈর্ঘ্য পাচ্ছি, এবং প্রস্থের গড় করব, সেটা হচ্ছে গড় প্রস্থ পাচ্ছি। গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ, সেটা হচ্ছে মধ্যচ্ছেদের ক্ষেত্রফল বা গড় ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে AM, এবং AM এর মানটা বের করে গভীরতা দিয়ে যদি গুণ দিই, অর্থাৎ কোনো একটা পুকুর যখন খনন করা হবে তখন আমরা গভীরতা অবশ্যই পাবো। অর্থাৎ গভীরতা কিন্তু সব জায়গায় সমান ধরা হয়। একটা পুকুর যখন খনন করি তখন ওই পুকুরের তলদেশ বরাবর গভীরতা সব জায়গায় সমান ধরা হয়। তাহলে সেই গভীরতা যদি ডি হয়, তাহলে এখানে সেই ডি এর মানটা গুণ দিয়ে দিব, গুণ দিলেই কিন্তু টোটাল কতটুকু মাটি কাটছি সেই আয়তনটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে মধ্যচ্ছেদের সূত্র। তাহলে আমরা মধ্যচ্ছেদের সূত্রের মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল বের করব এবং কিভাবে আমরা আয়তন বের করব, সেই সূত্রটা হচ্ছে আয়তন V = AM × গভীরতা। তাহলে AM কি জিনিস? AM হচ্ছে মধ্যচ্ছেদের ক্ষেত্রফল। মধ্যচ্ছেদের ক্ষেত্রফল মানে মাঝ বরাবর যে ক্ষেত্রফলটা পাবো। অর্থাৎ একটা পুকুর চিন্তা করে একটু চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখো পুকুরের মাঝ বরাবর একটা তোমার ক্ষেত্রফল বিবেচনা করো, তাহলে দেখবা যে মাঝ বরাবর মানে হচ্ছে মধ্যভাগ। তাহলে সেই গড় করে নিবা হচ্ছে দৈর্ঘ্য, এবং প্রস্থ গড় করে নিবা। তাহলে দৈর্ঘ্য গড় করে নিচ্ছি, প্রস্থ গড় করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে একটা মান পাবো AM এর মান। সেই AM এর মানটা এখানে বসাবো, গভীরতাটা আমাদের জানা থাকবে, সেই গভীরতাতে গুণ দিয়ে দিলেই আমরা কোনো একটা পুকুরের মাটির কাজের আয়তন পেয়ে যাব। আচ্ছা, এখন একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এখান থেকে তোমার L প্রাইমটা কিভাবে পাবো। ধরে নিচ্ছি যে L এর মান দেয়া আছে, কিন্তু এই মানটা দেয়া নাই, ঠিক আছে? অর্থাৎ উপরিভাগের দৈর্ঘ্য দেয়া আছে, নিচের দৈর্ঘ্য দেয়া নাই, অথবা নিচের যে দৈর্ঘ্যটা দেয়া আছে কিন্তু উপরের দৈর্ঘ্য দেয়া নাই। অর্থাৎ একটা ঢাল বরাবর যে উপরে এক্সপ্যান্ড হয়েছে, উপরের দৈর্ঘ্যটা বেড়ে গেছে, সেই দৈর্ঘ্যটা বলা নাই, কিন্তু নিচের দৈর্ঘ্যটা বলা আছে, ঠিক আছে? এখন তাহলে এই নিচের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে আমরা উপরের দৈর্ঘ্য বের করব, সেটার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে যদি নিচের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং উপরের দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে এই ঢাল কি পরিমাণ ঢাল আছে সেই ঢালের মানটা দেওয়া থাকতে হবে। তো সেই ঢালটা সবসময় S:1 ধরবো। ঢালটা কি হবে? S:1। তার মানে এই ঢালটা S:1 হতে পারে, বা এই ঢালটা আর এই ঢালটা সেম নাও হইতে পারে, ঠিক আছে? এই ঢালটা এবং এই ঢালটা সেম নাও হইতে পারে, আবার সেমও হইতে পারে, এটুকু মনে রাখো। এখন এই ঢালের মান দেয়া থাকলে নিচের দৈর্ঘ্য থেকে উপরের দৈর্ঘ্য পাবো, আবার উপরের দৈর্ঘ্য যদি দেয়া থাকে এই ঢাল ব্যবহার করে নিচের দৈর্ঘ্য পাবো। তার মানে একটা দেয়া থাকলে আরেকটা পাবো, বা একটা উপরেরটা দেয়া থাকলে নিচেরটা পাবো। কিভাবে পাবো? এই ঢাল ব্যবহার করে পাবো। কিন্তু ঢাল যদি না দেয়া থাকে তাহলে কিন্তু আমরা এখানে এই সলিউশনটা করতে পারবো না। এখন কিভাবে সেটা করা হয় দেখো, এটা যদি আমি একটু চিত্রটা একটু ফ্রেশ করে আঁকি, ছোট করে যদি আঁকি, তাহলে চিত্রটা হচ্ছে এরকম। এটা হচ্ছে উপরের দৈর্ঘ্য আর এটা হচ্ছে নিচের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এই ঢালটা হচ্ছে S:1 বললাম। সবসময় আমরা 1-এর রেসপেক্টে S কল্পনা করব, ঠিক আছে? একটু মনে রাখো, পুকুরের ঢাল অর্থাৎ পুকুরের যত অঙ্ক করবা এক কথায় মনে রাখবা ঢাল হচ্ছে S, ঠিক আছে? এবং S কার রেসপেক্টে হবে? 1-এর রেসপেক্টে হবে। এখন তোমার যদি কোনো ঢাল দেয়া থাকে 5:3, তখন তুমি S এর মান কোনটা ব্যবহার করবা? S এর মান তুমি যখন এটা ব্যবহার করতে যাবা তখনই কিন্তু ভুল হয়ে যাবে। কারণ কি? আমরা সবসময় Sটা কার রেসপেক্টে ধরি? এই 1-এর রেসপেক্টে। তার মানে এখানে যদি 1 করতে হয় তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই পাশেও কি 3 দিয়ে ভাগ করতে হবে, তখন এখানে কি হবে? 5/3:1 হবে। এখন যদি তুমি এটা S ধরো তাহলে ঠিক আছে। তার মানে এই জিনিসটা কিন্তু একদমই ভুল করা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে S সবসময় 1-এর রেসপেক্টে ধরবো। তোমার কোথাও যদি এরকম থাকে 4:2, তাহলে সেটা কি করবা? এই জায়গাটায় 1 বানানোর চেষ্টা করবা। তাহলে এই জায়গায় 1 বানাইতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা 2:1, তখন কিন্তু S এর মান 2 ইউজ করব, 4 কোনোভাবেই কিন্তু না। যদি 4 ইউজ করো তাহলে তোমার টোটাল অঙ্কই ভুল হয়ে যাবে। একদম ক্লিয়ার মনে রাখো এটা। এখন আমি বলছি যে এই S ইউজ করে আমরা উপর থেকে নিচে যাব বা নিচের থেকে উপরের দৈর্ঘ্যে যাব। কিভাবে যাব একটু খেয়াল করো। এই S মানে হচ্ছে, আমি বললাম S:1 হচ্ছে ঢাল,
এই ঢাল মানে কি, তার মানে হচ্ছে এটা ধরে নিচ্ছি যে 2:1, অর্থাৎ এস এর একটা নিউমেরিক্যাল ভ্যালু ধরে নিলাম, সেটা হচ্ছে 2। তো 2:1, অর্থাৎ এই ঢালটা আমি যদি বলি 2:1, এর মানে কি? এর মানেটা আসলে এরকম যে আনুভূমিকভাবে যদি 2 মিটার যায় বা 2 একক যায় বা 2 ফিট যায়, তাহলে তার উলম্বভাবে নিচের দিকে ডিস্টেন্সের দূরত্ব হবে 1 একক। তার মানে হচ্ছে দেখো, কোনো একটা দৈর্ঘ্য এরকম একটা ঢালে আছে, এরকম একটা ঢালে আছে। তো এরকম ঢাল মানে হচ্ছে যে এর আনুভূমিক দূরত্ব যদি 2 হয়, এই ঢালটা যদি আমি বলি 2:1, তাহলে আনুভূমিক দূরত্ব 2 একক গেলে, অর্থাৎ আনুভূমিক বরাবর এই বরাবর 2 একক গেলে নিচের দিকে তার ডিস্টেন্স হবে 1, অর্থাৎ আড়াআড়ি যদি 2 মিটার যায়, নিচের দিকে নামবে হচ্ছে 1 মিটার। তাহলে দেখো এইখান থেকে এটা যদি বলি 2:1, তাহলে মানে কি যে এদিকে যদি 2 মিটার যায়, তাহলে এইখানকার এই ডিস্টেন্সটা হবে 1 মিটার। এদিকে যদি 4 মিটার যায়, তাহলে কত মিটার হবে? 2 মিটার। তার মানে যত এদিকে যাবে তত উলম্ব দূরত্বটা বাড়বে, অর্থাৎ প্রতি 2 মিটারে উলম্ব দূরত্ব হবে 1 মিটার। তার মানে প্রতি 2 মিটার যদি যায়, তাহলে তার এইভাবে আড়াআড়ি নিচের দিকে যাবে 1 মিটার। তাহলে এটাই হচ্ছে ঢালের যে ডেসক্রিপশন সেটা। তাহলে এখন খেয়াল করো যে এটা ধরো এল প্রাইম, তো ধরে নিচ্ছি এল এর মান 30 দেয়া আছে, 30 মিটার, অর্থাৎ কোনো একটা পুকুরের উপরিভাগের দৈর্ঘ্য 30 মিটার দেয়া আছে। তাহলে নিচের দৈর্ঘ্য কত হবে সেটা বের করব। তো নিচের এই ঢালটা আমি ধরে নিচ্ছি, অর্থাৎ এই ঢালটা ধরে নিচ্ছি 2:1 দেয়া আছে। তাহলে উপরের দৈর্ঘ্য জানি, ঢাল জানি। তাহলে এই ঢাল মানে কি, যে প্রতি 2 মিটারে নামছে কতটুকু? 1 মিটার। প্রতি 2 মিটার যদি আনুভূমিকভাবে যায়, তাহলে এই ঢালটা নামছে হচ্ছে 1 মিটার করে। ঠিক আছে? তাহলে দেখো এইখান থেকে আমরা এই এল প্রাইমটা বের করব। কিভাবে বের করব? দেখো এখান থেকে যোগ করে দাও, এখান থেকে যোগ করে দাও। তাহলে দেখো এই যে এই মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আর এই এল প্রাইম কি সেম না? এইখান থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে সরাসরি একটা লম্ব টানলাম এখানে, আবার এই পয়েন্ট থেকে সরাসরি লম্ব টানলাম এখানে। তাহলে একটু খেয়াল করো যে এই যে এল প্রাইম আর এই যে এখান থেকে এই দূরত্বটা সেম দূরত্ব। তাহলে এখানে কিন্তু কারো কনফিউশন থাকার কথা না। ওকে, আচ্ছা, এরপরে এখানে দেখো আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেছি। তাহলে এই ট্রায়াঙ্গেলটার আমরা একটা ফ্রেশ চিত্র আঁকি। এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা কিন্তু সেম, আমরা ধরে নিচ্ছি দুই পাশ সমান। তাহলে এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এরকম, একটু খেয়াল করো। এখন এই ঢালের মান দেয়া আছে s:1 ধরে নিচ্ছি, আর এই গভীরতা, পুকুরের একটা গভীরতা আমরা পাবো। গভীরতা মানে হচ্ছে এই যে উপরিভাগ থেকে তলদেশ পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে গভীরতা। আমি কিন্তু আগে বলছি। তার মানে এই গভীরতা ধরে নিচ্ছি ডি, অর্থাৎ গভীরতাকে আমরা সবসময় ডি দ্বারা ডিনোট করে থাকি। তাহলে এই যে গভীরতা, এটা হচ্ছে ডি, অর্থাৎ এই যে ত্রিভুজটা আমরা আঁকলাম, এই ত্রিভুজটা আলাদা করে নিলাম এখানে। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে গভীরতা। তাহলে এই গভীরতা যদি ডি বলি, এখন আমি এই অংশটুকু বের করব, এক্স ধরে নিচ্ছি, এই অংশটুকু ধরে নিচ্ছি এক্স। তাহলে একটু খেয়াল করো যে আমরা যদি এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু এবং এখান থেকে এই অংশটুকু বের করতে পারি, তাহলে কিন্তু এই এল প্রাইমটা বের করতে পারবো। অর্থাৎ এল এর মান ধরে নিচ্ছি 30 মিটার। তাহলে এই 30 মিটার থেকে যদি এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই এবং এখান থেকে এইটুকু বাদ দিয়ে দিই, তাহলে কোনটুকু পাবো? এখান থেকে এইটুকু আলটিমেট, তাহলে এইখান থেকে এইটুকু, অর্থাৎ এল প্রাইম পেয়ে যাচ্ছি। এটুকু যদি ক্লিয়ার হও, তাহলে এখানে আসি এখন, অর্থাৎ এই অংশটুকু বের করব। এই অংশটুকু আর এই অংশটুকু সেম, অর্থাৎ দুই পাশে কিন্তু সিমিলার। তাহলে এই অংশটুকু যদি বের করি, তাহলে এই অংশটুকু বের হয়ে যাবে। তাহলে এই যে এইটুকু আর এইটুকু মানে হচ্ছে এদের দ্বিগুণ, অর্থাৎ এইটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু আর এইটুকু যোগ করলে 2x হবে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এই এক্স এর মানটা বের করব।
এক্স এর মানটা বের করে যদি 2x পরিমাণ 30 থেকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এল প্রাইম পেয়ে যাব। খুবই সিম্পল ব্যাপার। কিন্তু দেখো আমরা এই এক্স এবং এই এক্স 30 থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ 30 থেকে 2x বাদ দিব। বাদ দিলে কোনটুকু থাকবে? এখান থেকে এইটুকু থাকবে। তাহলে এখান থেকে এইটুকু মানে কি? এল প্রাইম। তাহলে আমরা এখন এল প্রাইমটা বের করব। তো এল প্রাইমটা বের করার আগে আমরা এক্স এর মানটা বের করে নিব। তো দেখো এক্স এর মানটা কিভাবে বের করব একটু খেয়াল করো। s:1 এটা হচ্ছে ঢালের মান। তো ঢালের মান যদি হয় আমরা সেই ঢালটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এস বলছিলাম আনুভূমিকভাবে এবং 1 বলছিলাম হচ্ছে উলম্বভাবে যাবে। অর্থাৎ আমি প্রথমে বলছিলাম এই এস মানে হচ্ছে আনুভূমিকভাবে এস দূরত্ব গেলে উলম্ব দূরত্ব হবে 1 মিটার। তাহলে এটা যদি ঢাল ডিনোট করা হয় তাহলে সেই ঢালটা হচ্ছে এইটা। একটা রেখা থেকে যদি ঢাল বের করতে হয় তাহলে এইটার হচ্ছে ঢাল। তাহলে এস হচ্ছে আনুভূমিক দূরত্ব আর এই 1 হচ্ছে উলম্ব দূরত্ব। অর্থাৎ এস হচ্ছে আনুভূমিকের মান আর 1 হচ্ছে উলম্বের মান। তাহলে তোমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে তোমরা যখন অঙ্কে এস এর মান ব্যবহার করবা তখন এই এসটা সবসময় আনুভূমিক বরাবর যে মানটা দেয়া থাকবে সেই মানটা ব্যবহার করবা। একটু ভালো করে মনে রাখো, আনুভূমিক বরাবর যে ঢালটা দেয়া থাকবে সেই ঢালটাই হচ্ছে এস হবে। এরকম তোমাদের অঙ্কে এরকম দেয়া থাকতে পারে যে 2h:1v। এখন এটা দ্বারা তুমি কি বুঝবা? তোমার যদি জানা না থাকে তুমি কিন্তু ভুল করবা। তাহলে 2h:1v মানে কি? 2 হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ হরিজন্টাল, এই হরিজন্টালের মান হচ্ছে ঢালের হরিজন্টালের মান হচ্ছে 2 এবং ঢালের উলম্বের মান হচ্ছে 1। তো তোমরা যদি অঙ্কে ব্যবহার করো, অঙ্কে হচ্ছে এস টার্মটা আসবে, তো এস এর মানটা তোমার অঙ্কে লাগবে। তখন তুমি যদি এখানে বুঝতেই না পারো যে কোনটা হরিজন্টাল আর কোনটা ভার্টিক্যাল এস হয়, অর্থাৎ এস এর মানটা হরিজন্টাল হয় নাকি ভার্টিক্যাল হয়, সেটা যদি তুমি নাই জানো তাহলে কিন্তু এখানে কনফিউশন হবে এবং কনফিউশন হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে যার সাথে হরিজন্টাল কথাটা থাকবে সেটাই হবে এস এর মান। ঠিক আছে, এটা খুব ক্লিয়ারলি মনে রাখো। আচ্ছা, তাহলে কাজের কথায় ফিরে আসি। তাহলে এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে এস। তাহলে আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এক্স এর মান বের করব। কেন বের করব? এই যে এখানে এক্স এর মানটা বের করতে পারলে আমরা এল থেকে এই এল প্রাইম বের করতে পারবো, অর্থাৎ উপরের দৈর্ঘ্য থেকে নিচের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে খেয়াল করো যে এটা আর এইটা এবং এইটা সিমিলার ট্রায়াঙ্গেল। এখন আমরা এখানে যদি সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র ইউজ করি তাহলে এখান থেকে যদি বলি যে এই বড় ত্রিভুজ, এটা যদি বড় ত্রিভুজ বলি আর এটা যদি ছোট ত্রিভুজ বলি, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণ মানে এই কোণ এবং এই কোণ মানে হচ্ছে এই কোণ, তিনটা কোণই সমান। তার মানে তিনটা কোণই যদি সমান হয় কোনো দুইটা ত্রিভুজের, তাদেরকে বলা হয় সদৃশ ত্রিভুজ। এবং সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কোনো দুই বাহুর অনুপাত সমান অপর ত্রিভুজের দুই বাহুর অনুপাত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে x/d অর্থাৎ এই ভূমি এবং লম্বের অনুপাত x/d সমান হবে হচ্ছে এই ত্রিভুজটার লম্ব এবং ভূমির অনুপাতের সমান। দেখো আমি এখানে সিমিলার ট্রায়াঙ্গেলের কথা বলছি, সরি এখানে ভূমি, প্রথমে হচ্ছে ভূমি, এই ত্রিভুজটার প্রথমে ভূমি দিছি, তারপরে হচ্ছে ভাগ নিচে ডি দিছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে ভূমি দিব, ভূমি ভাগ লম্বের অনুপাত, এই ত্রিভুজের ভূমি ভাগ লম্বের অনুপাত এবং এই ত্রিভুজের ভূমি ভাগ লম্বের অনুপাত সমান হবে সিমিলার ট্রায়াঙ্গেল অনুযায়ী। আচ্ছা, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু আর গুণ যদি করা হয়, 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স আর এস ইন্টু ডি মানে হচ্ছে এস ডি। তাহলে খেয়াল করো এক্স এর মান কিন্তু আমরা এস ডি পেয়ে গেছি। তাহলে আমাদের দেখো আমি এই চিত্রটা একটু ফ্রেশ করে আঁকি। চিত্রটা ছিল এরকম, আমাদের এই এল এর মান দেয়া ছিল 30, এই এল প্রাইম বের করব। তাহলে কিন্তু এই অংশটুকুর মান পেয়ে গেছি, এই অংশটুকু কি এস ডি, অর্থাৎ এস যা হবে এবং ডি যা হবে তার উপর ডিপেন্ড করবে হচ্ছে এইটুকু। তাহলে এই অংশটুকু হচ্ছে এস ডি, এই অংশটুকু। তাহলে দুই দিকের অংশ কি হচ্ছে এস ডি যোগ এস ডি, 2SD। এখন
এই টোটাল এল থেকে যদি আমি 2SD বাদ দিয়ে দিই, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে পাবো কোনটুকু এখান। আচ্ছা আমরা দেখো এসডির মান কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এই এক্স এর মান, এই অংশটুকু যদি এক্স ধরছিলাম তো সেই এক্স এর মান এসডি। এসডি মানে হচ্ছে যে ঢালটা দেয়া থাকবে, অর্থাৎ S:1 যে ঢালটা দেয়া থাকবে সেই এস এবং পুকুরের যে গভীরতা হবে সেই গভীরতার গুণফল হচ্ছে এসডি। অর্থাৎ কোনো কিছুর এই মানটা, অর্থাৎ যে কোনো পুকুরের ক্ষেত্রে এই অংশটুকু, অর্থাৎ উপরে এবং নিচের যে পার্থক্য থাকবে সেখান থেকে যদি একটা ত্রিভুজ আঁকা যায়, সেই ত্রিভুজের এই অংশটুকু ডিপেন্ড করবে কার উপর? এস এবং ডি এর উপর। অর্থাৎ ডি যত বেশি হবে এই অংশটুকু তত বেড়ে যাবে, ডি যত বেশি হবে এই অংশটুকু তত বেড়ে যাবে। তাহলে দেখো এই যে এই অংশটুকু ডিপেন্ড করছে হচ্ছে এস ডির উপরে, তাহলে এস ডির মান জানবো আমরা এবং সেখানে আমরা ডি এর মানটাও জানবো। তো সেই দুইটা মান দেয়া থাকলে আমরা এসডি বের করলে এই অংশটুকু বের করতে পারবো। তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু যদি সেম হয় তাহলে দুইটা মিলিয়ে এসডি যোগ এসডি 2SD। তাহলে এই উপরের অংশ থেকে যদি আমি 2SD পরিমাণ বাদ দিয়ে দিই তাহলে সেটা নিচের অংশ পেয়ে যাচ্ছি, এই অংশটুকু পেয়ে যাচ্ছি। দেখো এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, দিলে আমার আলটিমেট থাকছে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা। তাহলে এই দূরত্ব মানেই হচ্ছে নিচের দূরত্ব, অর্থাৎ এল প্রাইম। তাহলে আমি এখন বলতে পারি যে এল প্রাইম ইকুয়াল টু টোটাল এল মাইনাস হচ্ছে 2SD। 2SD কীভাবে আসলো আমি কিন্তু বলে দিছি, তাহলে তোমাদের কনফিউশন থাকতে পারতো যে 2SDটা আসলে কি। তোমাদের বইয়ে ডিরেক্ট এই 2SD লেখা আছে, তাহলে এই 2SD কিভাবে আসলো সেটা কিন্তু আমি তোমাদের এতক্ষণ ভেঙে ভেঙে বোঝালাম, তাহলে কিন্তু তোমাদের এখানে কোনো কনফিউশন থাকার কথা না। তাহলে টোটাল এল প্রাইম যদি বের করতে পারি, অর্থাৎ উপরে দৈর্ঘ্য দেয়া থাকে নিচের দৈর্ঘ্য যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা গড় দৈর্ঘ্য বের করতে পারছি। এখন গড় দৈর্ঘ্য বের করতে পারলে আমরা এম বের করতে পারবো এবং গড় প্রস্থও বের করতে পারবো। তখন কিন্তু আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র অনুযায়ী যে কোনো পুকুরের মাটি কাটার কাজের পরিমাণ বের করতে পারবো। আচ্ছা তাহলে ঠিক একইভাবে আমি যদি এই প্রস্থ বরাবর কোনো কিছু মান বের করতে চাই, অর্থাৎ উপরের প্রস্থ দেয়া আছে বি প্রাইমের মান দেয়া নাই, তাহলে একইভাবে কিন্তু করব, এখান থেকে একটা লম্ব আঁকবো, এখান থেকে একটা লম্ব আঁকবো। তাহলে এটা যদি এসডি হয়, অর্থাৎ ঠিক একইভাবে এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে এটাও বোঝানো যায়। এই ঢালটা যদি S:1 হয়, পুকুরের গভীরতা প্রস্থ বরাবর সেকশনেও কিন্তু একই থাকবে, ডি থাকবে, অর্থাৎ গভীরতা কিন্তু কোনো ডিফারেন্স হবে না, গভীরতা সব জায়গায় সমান থাকবে। আচ্ছা তাহলে এই এস এর মান যদি থাকে, ডি এর মান যদি থাকে, তাহলে ঠিক আমরা এই প্রসিডিউরে এসডি এর মান বের করতে পারলেই এই অংশটা বের হয়ে যাবে। তাহলে এই অংশটা বের হইলে এই অংশটাও সেম, তাহলে দুই পাশে এসডি যোগ এসডি 2SD। তাহলে এই টোটাল বি থেকে যদি 2SD বাদ দিই তাহলে নিচের বি পাওয়া যাবে। তাহলে একইভাবে আমি বলতে পারি যে বি প্রাইম ইকুয়াল টু বি, অর্থাৎ উপরের যে বি আছে মাইনাস হচ্ছে 2SD, অর্থাৎ দুই পাশের যে বাড়তি অংশ সেটাই হচ্ছে এই যে এই নিচের অংশটা আমি পেয়ে যাচ্ছি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, ঠিক উল্টাটা যদি বলি, আমি নিচের মানটা দেয়া আছে উপরের মানটা বের করব, কিভাবে বের করব? তোমরা তাহলে নিশ্চয়ই বলবা যে এখান থেকে যোগ করে দিলেই হয়ে যাবে। অনেকের কনফিউশন থাকতে পারে, যারা এটা ক্লিয়ার বুঝছো তারা কিন্তু এটা একবারেই বলতে পারবা যে এখান থেকে নিচের উপরের দৈর্ঘ্য যদি বের করতে হয়, নিচের দৈর্ঘ্যের মান জানা আছে, তাহলে কি করব? এই নিচের দৈর্ঘ্যের সাথে 2SD যোগ করে দেব। কেন যোগ করব এটা আমি একটু বলি। দেখো উপরের দৈর্ঘ্য এটা আর এটা হচ্ছে নিচের দৈর্ঘ্য এল প্রাইম, ধরে নিচ্ছে এটা 20 মিটার দেয়া আছে, আর এই S:1 এর মান ধরো 2:1 দেয়া আছে, অর্থাৎ এই ঢালের মানটা 2:1 দেয়া আছে। এই এল এর মানটা আমরা বের করব। তাহলে এই এল এর মানটা কিভাবে বের করব? খেয়াল করো, এখান থেকে এইটুকু হচ্ছে এসডি, এখান থেকে এইটুকু এসডি, এখান থেকে এইটুকুও কিন্তু এসডি, এটা কিন্তু আমরা জানি এখন। তাহলে এইটুকু আর এইটুকু কিন্তু 2SD। এখন খেয়াল করো, তোমরা এই মানটা জানো, নিচের মানটা এখান থেকে এইটুকু হচ্ছে 20 মিটার, তাহলে এইটুকু মানে হচ্ছে এখান থেকে এইটুকু, এই নিচের এইটুকু মানে হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে এখান থেকে এইটুকু যদি হয়, খেয়াল করো এখান থেকে এইটুকু যদি তুমি পেয়ে যাও নিচের থেকে, তাহলে তোমার তার সাথে এইটুকু আর এইটুকু যোগ করলেই কিন্তু টোটাল এল পেয়ে যাচ্ছ।
তার মানে এইটুকু মানে হচ্ছে এসডি, এইটুকু এসডি। তাহলে নিচেরটার সাথে অর্থাৎ এইটুকুর সাথে এই পাশের এইটুকু আর এই পাশের এইটুকু যোগ করে দাও, অর্থাৎ 2SD যোগ করে দাও, দিলে কিন্তু টোটালটা পেয়ে যাচ্ছ। তার মানে হচ্ছে যদি তুমি উপরে দৈর্ঘ্য বের করতে চাও, সেখান থেকে নিচের দৈর্ঘ্যের সাথে কি করবা, 2SD যোগ করবা। অর্থাৎ একটু মনে রাখো যে নিচ থেকে উপরে গেলে যোগ আর উপর থেকে নিচে আসলে বিয়োগ। তার মানে হচ্ছে ছোট থেকে বড়তে গেলে যোগ অবশ্যই, এবং বড় থেকে যদি ছোটতে আসতে চাও তাহলে অবশ্যই বিয়োগ করতে হবে, এবং কতটুকু বিয়োগ করতে হবে, 2SD পরিমাণ। তাহলে একইভাবে বি যদি বের করতে চাও তাহলে এখানে বি প্রাইমের মানটা বিয়োগ হচ্ছে 2SD, অর্থাৎ উপরের বি যদি বের করতে চাও নিচের বি সাথে যোগ করতে হবে হচ্ছে 2SD। তাহলে কিন্তু প্রসিডিউর সেম, অর্থাৎ লম্বালম্বি সেকশন আর আড়াআড়ি যে সেকশনটা আছে, দুই সেকশনের ক্ষেত্রে কিন্তু মানগুলো বের করা একই। তাহলে এখন দেখো এটা থেকে যদি আমি মানগুলো বসাই দিই, তাহলে এখন দেখো এখানে এল প্রাইম হচ্ছে 20 আছে, যোগ 2SD, 2 ইন্টু এস এর মান হচ্ছে 2, এস এর মান হচ্ছে 2 ইন্টু ডি হচ্ছে ধরে নিলাম 5 মিটার, অর্থাৎ 5 মিটার গভীরতায় পুকুরটি খনন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে 5 মিটার যা দিব সেটাই হচ্ছে 5 দুগুণে 10, 20, তাহলে এটা হচ্ছে 40। অর্থাৎ এই ঢাল এবং এই নিচের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, উপরের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার হবে। তাহলে এইটুকু যদি তোমরা বুঝতে পারো, তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু একদম পানির মতো ভাবে করে ফেলতে পারবা। তাহলে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র তোমরা দেখছো, ভি ইকুয়াল টু এ এম ইন্টু গভীরতা। এম হচ্ছে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। গড় দৈর্ঘ্য হচ্ছে ছিল কি এল প্লাস এল প্রাইম বাই 2, আর গড় প্রস্থ ছিল হচ্ছে বি প্লাস বি প্রাইম বাই 2। এখন একটা মান দেয়া থাকবে আর একটা মান দেয়া নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি এল প্রাইম দেয়া থাকে এল বের করতে পারবা, আবার এল দেয়া থাকলে এল প্রাইম বের করতে পারবা। ঠিক একইভাবে বি প্রাইম দেওয়া থাকলে বি বের করতে পারবা, আবার বি দেওয়া থাকলে বি প্রাইম বের করতে পারবা। অর্থাৎ একটা মান দেওয়া থাকলে আরেকটা তোমার বের করে নিতে হতে পারে। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হও, তাহলেই তোমার কিন্তু মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র দিয়ে তুমি একটা পুকুরের মাটির কাজের পরিমাণ খুব সহজে বের করতে পারবা, এবং খুবই সিম্পল অঙ্কগুলো। আমি কিছু গাণিতিক সলিউশন তোমাদের দেখিয়ে দিব।